আপনাদের সাথে একটা অত্যন্ত করুণ এবং দুঃখজনক মানবিক একটা বিষয় শেয়ার করতে চাই। পিছন থেকে শোনা যাচ্ছে? এটা নরসিংদী রায়পুরা থানা মামলা নম্বর 13, তারিখ হলো 10/4/2024। এই ঘটনার ভিকটিম হচ্ছে রোমেল 34, যে আমাদের সাথে এখন আছে। রোমেল 34 একটু ভালো জব করবে, বেশি টাকা কামাই করবে, পরিবারকে ভালো রাখবে, এই স্বপ্নে সে লিবিয়া যাওয়ার জন্য একটা চক্রের সাথে যোগাযোগ করে যে তাকে লিবিয়াতে নিয়ে যাওয়া হবে, এবং 4 লাখ টাকার একটা চুক্তি হয়। এখান থেকে তারা 2 লাখ টাকা দেয়, পরে আবার 2 লাখ টাকা দেয়, এবং তাকে লিবিয়াতে কার্পেট ফ্যাক্টরিতে কাজ দেওয়া হবে, এই ধরনের একটা চুক্তি ছিল তাদের সাথে। তো সেই হিসেবে তাকে লিবিয়াতে নেওয়ার প্রক্রিয়ায় প্রথম দুবাইতে নিয়ে যায়, দুবাই থেকে তাকে নিয়ে যাওয়া হয় মিশরে, মিশরের থেকে তাকে নিয়ে যাওয়া হয় লিবিয়াতে। তো লিবিয়াতে নিয়ে তাকে কাজ না দিয়ে তাকে একটা প্রত্যন্ত এলাকায়, একটা জায়গায়, সেখানে তাকে আটক করে রাখে। আমরা প্রথম দিকে শুধু জানতাম যে তাকে আটক করে রাখা হয়েছে। তাকে উদ্ধারের পরে আমরা আরো বেশি হৃদয় বিদারক ঘটনা আমরা জানতে পারি যে সেখানে তাকে যখন আটক করতে নিয়ে যাওয়া হয়, জিম্মি করা হয়, সেখানে আরো 11 জন বাংলাদেশি জিম্মি অবস্থায় ছিল। এবং এই চক্রটা, এরা সবাই বাংলাদেশি, বাংলায় কথা বলে। বাংলাদেশ থেকে যে লোকগুলা যায় তাদেরকে বিপাকে ফেলে, তাদেরকে আটক করে, জিম্মি করে, তাদের পরিবারের সাথে ইমোতে, নর্মালি আমরা যতবার শুনেছি যে সবগুলো ইমোতে কথা বলেছে, ইমোতে লাইভে দেখে পরিবারের সদস্যদেরকে দেখিয়ে দেখিয়ে টর্চার করে, অত্যাচার নির্যাতন করে, মারপিট করে, কারো নখ তুলে ফেলে, হ্যাঁ, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে নখ তুলে ফেলে, কাউকে দুই পাশ থেকে দুজনে ধরে রেখে একদম অনলাইনের ভিতরে, লাইভের ভিতরে পিটাইতে থাকে কঠিন ভাবে, এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে যে বাঁচাও বাঁচাও, বাবা আমার জন্য টাকা পাঠাও, নয়তো আমাকে ওরা মেরে ফেলবে। ঠিক সেম ঘটনাটা এই ভিকটিম রোমেলের সাথে হয়েছে। এবং তাদেরকে, রোমেল ওখানে 22 দিন বন্দী ছিল, এবং এই দীর্ঘ সময়ের ভিতরে, এটা রমজান মাস, গত রমজান মাসের থেকে শুরু হয়ে রোজার ভিতরেও তারা ঠিক মতো খাবার দেয়নি, এবং কঠিনভাবে না খেয়ে তারা ছিল, এবং প্রচন্ড অত্যাচারের মধ্যে ছিল। এবং প্রতিদিনই তাগাদা দিতেছিল যে টাকা পাঠাও তাহলে মেরে ফেলবো, টাকা পাঠাও তাহলে হাত কেটে ফেলবো, ঠিক আছে, আরো বেশি অত্যাচার মাত্রা বাড়াই দেবে, এরকম পরিস্থিতি। তো একটা পর্যায়ে রোমেলের পরিবার আমার কাছে আসে। টিভিএ নরসিংদীতে এলে আমরা বিষয়টা প্রথম জানতে পারি। জানতে পারি, আমরা প্রাথমিক তদন্ত করে যাচাই করে দেখতে পাই যে না, আসলে ঘটনা সত্যতা রয়েছে। রোমেল এখান থেকে দেশের বাইরে গিয়েছে, এবং আমরা কিছু ভয়েস রেকর্ডিং শুনতে পাই। কিন্তু ভিডিওগুলো আসছে ইমোতে, সেগুলো ওরা রেকর্ডিং করতে পারে নাই। তো সেগুলো খুব দুঃখজনক ভাবে আমরা বুঝতে পারি যে ঘটনাটা সত্যি, এবং এই ঘটনা তদন্তের জন্য আমরা মাঠে নাম। আমি আমার এই বক্তব্যের মধ্যে প্রথমেই আমাদের মাননীয় অতিরিক্ত আইজিপি মনোজ স্যারকে ধন্যবাদ জানাই, এবং আমাদের ডিআইজি মিরাজ স্যার, যিনি আমাদের এখানকার ইস্ট ডিআইজি ইস্ট এর দায়িত্বে রয়েছেন, এবং আমাদের অতিরিক্ত ডিআইজি সাইদুর স্যার, ওনাদেরকে তাৎক্ষণিক আমি জানিয়ে মামলা হওয়ার পূর্বেই আমরা কিন্তু অ্যাকশনে যাই এবং বিভিন্ন জায়গায় অভিযান শুরু করি। এবং আমরা জানতে পারি যে এই চক্রটা একদিকে নরসিংদী রায়পুরের রায়পুরের কিছু লোক রয়েছে, এর সাথে রয়েছে কিশোরগঞ্জের কিছু লোক রয়েছে, ঢাকার দোহার নবাবগঞ্জের, এবং কিছু লোক সিলেটি। এবং এটা আমরা পরে জানতে পেরেছি রোমেলের মাধ্যমে যে তারা সিলেটি ল্যাঙ্গুয়েজে কথা বলেছে। এবং আমরা যে আসামিদের সম্পর্কে যে ধারণাটা পেয়েছি, তার একটা বড় অংশ, 7 জনকে আমরা পেয়েছি যারা রয়েছে, একদম সক্রিয় ছিল ঘটনাস্থলে, তারা লিবিয়াতে রয়েছে। আমরা
এদের বাংলাদেশ যে পার্টটা, বাংলাদেশের যে অংশটা যারা এদেরকে অর্গানাইজ করে এবং টাকা পয়সা লেনদেন করে, এদের একটা বড় অংশ আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং তাদের মাধ্যমে আমরা রোমেলকে আমরা উদ্ধার করতে পেরেছি। আমরা মামলা হওয়ার পূর্বেই আমরা ঢাকার দোহার নবাবগঞ্জ, ঢাকার শহরের ভিতরে এবং আমাদের রায়পুরাতে এবং কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন জায়গায় একাধিক টিম অ্যাক্টিভেট করে আমরা একই সাথে একাধিক টিম কাজ করে আমরা বেশ কয়েকজনকে অ্যারেস্ট করি। সেখানে তাদের কাছ থেকে, বিশেষ করে ঢাকা দোহার নবাবগঞ্জ থেকে আমরা ওই একটা পর্যায়ে ভিকটিমের পরিবারকে বারবার বলা হচ্ছিল যে পুলিশের কাছে যদি যাও, পুলিশের কাছে যদি কোনো তথ্য দাও, তাইলে কিন্তু ভিকটিমের লাশও তোমরা পাবে না, ভিকটিমে মেরে ফেলা হবে এবং তার লাশও পাওয়া যাবে না। যার জন্য প্রাথমিকভাবে আমরা তদন্তের শুরুতে আমাদের যে কার্যক্রম সম্পর্কে তাদেরকে বুঝতে দেই এবং একটা পর্যায়ে আমরা বলেছি যে তাদেরকে কিছু টাকা পাঠানো হোক, যেহেতু অত্যাচারের মাত্রা বেশি বাড়াচ্ছে এবং পরিস্থিতি খারাপ, এবং আমরা কিছু সোর্সও পাবো, টাকা পাঠাইলে বোঝা যাবে। তখন ওরা 12টা সিম নাম্বার দিয়েছিল বিকাশের এবং একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর জন্য। তো সিমগুলোতে 4টা সিমে 1.5 লক্ষ টাকা পাঠানো হয় এবং টাকাটা রিসিভ করার পরে 1.5 লক্ষ টাকায় হবে না, ঠিক আছে, আরো টাকা পাঠাও, ঠিক আছে, 1.5 লক্ষ টাকা কিছু হবে না। এইভাবে 1.5 লক্ষ টাকা রিসিভ করছে এটা জানায় আরো টাকার তাগাদা দিয়ে তারা রাখে। এবং আমরা কৌশলে ওদিনকে রাতেই এবং ওদিন রাত্রে এবং পরের দিন সারাদিন আমরা অভিযান পরিচালনা করি এবং আসামিদের কাছ থেকে আমরা 22টা সিম পেয়েছি এবং এগুলো সবগুলোর সাথেই প্রায় টাকার ট্রানজেকশন আছে ব্যাপকভাবে। এবং আমরা এই বিভিন্ন অভিযানে 9টা মোবাইল ফোন উদ্ধার করেছি এবং আমরা প্রাথমিক যে অভিযানটা করেছিলাম সেখানে দোহার নবাবগঞ্জ থেকে এবং ভৈরব থেকে আমরা 2 জনকে গ্রেপ্তার করি, চালান দিয়েছিলাম এবং এদের মূল হোতাটা তখন বাংলাদেশে ছিল, যার নাম হচ্ছে আসামি সোহেল। কিন্তু সোহেলকে আমরা পাইনি, সোহেলকে পাওয়ার জন্য তখন ব্যাপক চেষ্টা করি। একটা পর্যায়ে আমরা সোহেল যাতে দেশের বাইরে যেতে না পারে সেই জন্য দেশের সকল বিমানবন্দর এবং স্থলবন্দরে আমরা মেসেজ পাঠাই, চিঠি ইস্যু করি যে তারা যাতে দেশ থেকে যাতে পাসপোর্ট ভিসা নিয়ে যেতে না পারে। তো আল্লাহ রশিম রহমত যে এটা আসলে আমাদের লাগ বলতে হবে যে সোহেল এই ঢাকা এয়ারপোর্ট থেকে দেশের বাইরে দুবাই যাওয়ার জন্য, শারজা যাওয়ার জন্য, ঠিক আছে, সে চেষ্টা করে এবং সে দেশের বাইরে গেলে আমাদের এই মামলা তদন্ত বা এই অগ্রগতিটা একদম জিরো হয়ে যেত হয়তো, ঠিক আছে। তো এয়ারপোর্ট মেসেজ দেওয়ার ফলে আমরা যে আগে মেসেজ দিয়ে রেখেছিলাম, যার ফলে এয়ারপোর্ট আমাকে তাৎক্ষণিক জানায় যে সোহেল নামে আপনারা যাকে চাচ্ছিলেন সে কিন্তু এয়ারপোর্টে আছে। আমরা তাকে বসে রেখার কথা বলে আমরা তাৎক্ষণিক গিয়ে তাকে অ্যারেস্ট করি। তাকে রিসিভ করার পরে আমরা 2 দফায় রিমান্ডে নেই এবং সে রিমান্ডে জিজ্ঞাসাবাদের ব্যাপক তথ্য দেয় এবং ঘটনার সংশ্লিষ্টতা সংক্রান্ত ব্যাপক তথ্য দেয় এবং স্বীকারোক্তি দেয়। এবং রিমান্ডে থাকাকালীন সময়ে আমরা ভিডিও কলের মাধ্যমে লিবিয়াতে তার যে সাঙ্গপাঙ্গরা যারা লিবিয়াতে কার্যক্রমটা চালাচ্ছে তাদের সাথে অনলাইনে কথা বলা হয়। কথা বলার একটা পর্যায়ে অনেক কথা দরবে অনেক কিছুর পরে একটা পর্যায়ে মানে আসামি সোহেলের চাপের ফলেই এই ভিকটিমকে ফেরত দিতে দেওয়ার জন্য সম্মতি হয়, যেহেতু সেই নাটের গুরু, ঠিক আছে, সে ভিকটিমকে দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য বলে। একটা দিনে তখন প্রচুর নাটকীয়তা হয় যে আজকে এখন পাঠাচ্ছি লিবিয়া ত্রিপলি, এখান থেকে অনেক দূরে, 7 ঘন্টার জার্নি, গাড়ি পাচ্ছি না, এই না সেই না, নানান বিষয়। পরে রাত্র 3টার সময়ে অনেক জার্নি করে ওকে সেই প্রত্যন্ত এলাকা থেকে নিয়ে এসে ত্রিপলির কাছাকাছি একটা এলাকায় আরেকজন আসামি যার নাম হচ্ছে রহমতুল্লাহ তার কাছে পৌঁছে দিয়ে আসে। মানে বন্দি এলাকা থেকে যেখানে ওরা গোপনে বন্দি রাখতো সেখান থেকে এনে ওদের আরেকজন কানেকশন রহমতুল্লাহর বাসায় পৌঁছে দেয় এবং তাকে বাংলাদেশে পাঠানোর জন্য একটা দায়িত্ব দেয়।
এটা মূলত আমাদের প্রেশারের কারণেই হয়। তো এই পর্যায়ে আরেকটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে ভিকটিমের কাগজপত্র ওরা আগে থেকে নষ্ট করে ফেলছে, ওরা কাগজপত্র দেয় নাই, যার ফলে এই তাকে যে পাসপোর্ট এবং ভিসার মাধ্যমে যে নিয়মিতভাবে তাকে প্রেরণ করা, বাংলাদেশে পাঠানোর একটা জটিলতা তৈরি হয়। সেই পর্যায়ে আমরা লিবিয়ার যে এম্বাসি আছে, এম্বাসির অফিসারদের সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে 2-3 বার কথা বলেছি এবং আমার অফিসার এটা নিয়ে বারবার কাজ করেছে। 22 দিন, দীর্ঘ 22 দিন ওখানে বন্দি থাকার পরে, ওখানে লিবিয়ার ত্রিপলিতে আনার পরে ওখানেও তো সে প্রায় 20 দিনের মতন ছিল, 20-21 দিন ছিল সেখানেও। সর্বশেষ তাকে গত সমস্ত কাগজপত্র সেট আপ করে দিয়ে যে এম্বাসি সহায়তা করেছে আমাদেরকে। এরপরে গত 24 মেতে তাকে বাংলাদেশে প্রেরণ করা হয়। আমরা এয়ারপোর্টে গিয়ে তাকে রিসিভ করি। তো এরপরে ভিকটিমের মুখে আমরা অনেক হৃদয় বিদারক ঘটনা আমরা শুনতে পাই এবং বাংলাদেশের অনেক লোক সেখানে বন্দী আছে এবং তার ধারণা যে পূর্বেও এই ধরনের লোকজনকে তাদেরকে নিয়ে যাচ্ছে, কিছু লোকের কাছে টাকা নিচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে, আবার কিছু লোক নিচ্ছে, এরকম একটা মানে চক্রাকারে তারা এই কাজগুলো করছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমাদের দেশের এই প্রবাসী ভাইয়েরা অনেকেই একটু ভালো জীবনযাপন করার স্বপ্নে তারা দেশের বাইরে যায়, তারা যে দেশের বাইরে গিয়ে এরকম ভয়াবহ পরিবেশের সব মুখোমুখি হবে তা বিশ্বাস করা যায় না, মানে এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। তো ভিকটিমের কাছে আমরা অনেক তথ্য জেনেছি এবং ভিকটিম একটা পর্যায়ে কোর্টে উপস্থাপন করা হলে ভিকটিম বিস্তারিত তথ্য সহ কোর্টে 164 বিস্তারিত তথ্য প্রদান করে। আপনারা ভিকটিমের সাথে কথা বলতে পারবেন বা ভিকটিমের পরিবারের সাথেও কথা বলতে পারবেন, এখানে আছে। তো আমরা মনে করি যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা তথ্য প্রযুক্তি নির্ভর, একটা আধুনিক প্রযুক্তি নির্ভর একটা অর্গানাইজেশন এবং অপরাধীরা যত শক্তিশালী হোক না কেন, যেই হোক না কেন, তারা পার পাবে না, বাংলার মাটিতে তাদের বিচার হবে। এবং আমরা আমাদের এই যে টিভিআই যে ছোটখাটো যে কাজকর্ম, এগুলোকে আমরা মনে করি যে সাংবাদিক ভাইয়েরা আমাদের সহযোদ্ধা, তারা তার কলমের মাধ্যমে আমাদের এই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরবে এবং আমাদের এই ছোটখাটো অর্জনকে তারা সুন্দরভাবে জাতির কাছে তুলে ধরবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারেন।